বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎস্যজীবী বাঁচাও, এই দাবিতে গঙ্গার বুকে ফারাক্কা থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত মৎস্যজীবীদের নৌ প্রচার অভিযান। সমুদ্রে বড় টেলারদের আগ্রাসনের জেরে ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ ধরতে পারছেন না। বড় ব্যবসায়ীরা জলাশয় ও সমুদ্র নদী তীরবর্তী এলাকাগুলিতে নিজেদের দখলে নিয়ে ফেলছে। ছোট নৌকা নিয়ে সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জালে মাছ উঠছে না। নদীর জল দূষণের কারণে নদীতে মাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকার এখন এই ব্যাপারে নির্বিকার। আইনি ও সরকারি নীতির জালে জড়িয়ে যাচ্ছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। সাংবাদিক সম্মেলনে সে কথাই তুলে ধরলেন রাজ্যের ক্ষুদ্র মৎস্যজীবীরা ও তাদের পাশে দাঁড়ালেন পরিবেশবিদরা। ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবন জীবিকার জন্য সরকারের কাছে একগুচ্ছ দাবি তুলে ধরলেন তারা। যদি জেলেরা ও ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের মাছ ধরার জীবিকা থেকে সরে যায়, তাহলে মৎস্যপ্রিয় বাঙালিদের পাতে মাছ উঠবে না ভবিষ্যতে, এমনই ভবিষ্যৎবাণী করলেন বিশেষজ্ঞরা। সমাজকে খাওয়াই 12 কোটি বাঙালির মুখে আমরা জেলেরাই মাছের যোগান দিই। 140 কোটি ভারতবর্ষের জনতা, 80 কোটি মানুষকে আমরাই মাছের যোগান দেই। আমার দেশের মাছ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়, তাদেরকেও খাওয়াই। সবচেয়ে কম মূল্যে আমরা প্রোটিনের যোগান দেই, যে প্রোটিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যারা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের জীবনের জন্য কিংবা নিজেদের জীবিকার জন্য এই মাছের সরবরাহ করে, তাদের দৈন্যদশাটা আমরা বোধহয় খুব বেশি জানি না, যে কারণে আজ আমাদের এ ধরনের উদ্যোগ নিতে হয়েছে, এই দীর্ঘযাত্রায় নামতে হয়েছে। আপনারা জানবেন সমুদ্রে ট্রলিং হচ্ছে। আমরা সরকারকে বারবার বলেছি ট্রলিং বন্ধ করো। কেন? ট্রলিং এ যে জাল ব্যবহার করা হয়, ট্রল নেট, সেই নেট সমুদ্রের তলদেশ চেঁচে ফেলে, মাছের থাকার ঘর ধ্বংস করে দেয়। মাছের যেখানে প্রজনন হয়, মাছ যেখানে ডিম পাড়ে, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, যার ফলে মাছ আর জন্মায় না, মাছ আর হয় না। গত 70 বছর ধরে এই সমস্যা চলতে চলতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আজ সমুদ্রে মাছ নেই। একটা কথা বলুন তো, আপনারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা যারা সাংবাদিকতায় পেশায় আছেন, আপনারা জানেন প্রায় 95 জন মৎস্যজীবীকে বাংলাদেশে আটকে রাখা হয়েছে। কেন? তার কারণ আমার জলায়, আমার সমুদ্রে মাছ নেই, তারা বর্ডার ক্রস করে মাছ ধরতে গিয়েছে, ধরা পড়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কম বেশি 30 লক্ষ মৎস্যজীবী আছে, যার মধ্যে 5 লক্ষ মৎস্যজীবী সমুদ্রের উপর নির্ভরশীল। আমি সামুদ্রিক ক্ষেত্র বলতে বোঝাচ্ছি এই কলকাতা পর্যন্ত, যেখানে জোয়ার ভাটা খেলে, যেখানে নোনা জলের একটু জোগাড়, নোনা জল মিষ্টি জল মিলে আছে, আমি পুরোটার কথাই বলছি। এখানে 4 লক্ষ মৎস্যজীবী আছে যাদের জীবিকা বিপন্ন, সমুদ্রে মাছ নেই। আমরা ক্ষুদ্র মৎস্যজীবী ছোট ছোট নৌকো নিয়ে মাছ ধরি। এ তো গেল ট্রলিং, যা আমাদের লুট করে নিয়েছে আমাদের সমস্ত সম্পদ। আর কি হয়েছে? আর দেখুন, এই কলকাতা শহর কেন, আরো বড় বড় শহর আছে কিংবা শিল্পাঞ্চল আছে, সেখান থেকে যে বর্জ্য, যে নোংরা আমরা গঙ্গার জলে ফেলে দিই, এই জল, এই নোংরা সমগ্র এই নদীর যে বাস্তুতন্ত্র তাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন, যারা ধ্বংস করছেন তাদের কিন্তু সরাসরি জলের উপর আমরা যে ধরনের জীবিকা করি, যে ধরনের প্রয়োজনীয়তা অনুভব করি, সেটা তাদের নেই, তাদের ব্যবসায়িক স্বার্থ নেই। যারা কারখানা করেন তাদের জলের দরকার হয়, কিন্তু জলের মাছের দরকার নেই। তো আমার বয়সকালে তো আমি এটা কখনো দেখিনি যে এরকম ভাবে গঙ্গার একেবারে মোহনা থেকে ফারাক্কা পর্যন্ত একটা যাত্রা সংগঠিত হচ্ছে, নৌযাত্রা সংগঠিত হচ্ছে, এবং এই নৌযাত্রা সংগঠিত করছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। সারা ভারতের সংগঠন ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় সংগঠন বা জাতীয় ফেডারেশন। আমরা 19টি রাজ্য থেকে আমাদের প্রতিনিধিত্ব আছে আমাদের সংগঠনে।
আমি আপনাদের এই কথা বলতে পারি যে শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের কোথাও মৎস্যজীবীদের জলের উপরে কোনো আইনি অধিকার নেই। আপনারা সংবিধানে দেখেছেন বলা আছে জীবনের অধিকার, জীবিকার অধিকার প্রত্যেকটি মানুষের অধিকার, প্রত্যেকটি নাগরিকের অধিকার, কিন্তু সেই অধিকার সংবিধানেই আছে। কোনো আইনি অধিকার মৎস্যজীবীদের কোথাও নেই। আপনি সমুদ্র বলুন, নদী বলুন, যে কোনো জলাশয় বলুন, জলাভূমি বলুন, আমাদের যে জলাধারগুলো তৈরি হয়েছে সেই জলাধারগুলোতে বলুন, কোথাও মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই যে অধিকার বলে তারা সেই জলে মাছ ধরতে বা মাছ ধরা বা পশ্চিমবঙ্গে সেই দূষিত নদী একটা 17টা নদী আছে। সেই 17টা নদীকে চিহ্নিত করেছে সিবিসিবি, এবং তার মধ্যে যে বড় নদীগুলো সেগুলো জেলা ভিত্তিক যদি দেখা যায় তাহলে উত্তরবঙ্গে প্রায় 6টা নদী আছে। শহরগুলোর মধ্যে দিয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ির মহানন্দা, কালচিনি, করলা থেকে শুরু করে এই নদীগুলো সবকটা নদী দূষিত নদী বলে চিহ্নিত। আমাদের খুব কাছের নদী বিদ্যাধরী, সেই নদীটিও দূষিত নদী বলে চিহ্নিত করা হয়েছে, এটা সরকারিভাবে চিহ্নিত করা। ফলে এই সমস্ত নদীগুলোয় মাছ নেই। শুধু তাই নয়, জল এমন একটা পর্যায়ে নষ্ট হয়েছে সেই জলে অন্যান্য কাজও করা যাচ্ছে না। ফলে ব্যাপক পরিমাণে সারা রাজ্য জুড়ে বহু জায়গায় আমি নিজে ঘুরেছি, সারা রাজ্যের প্রায় অধিকাংশ জেলায় যখন আমি মুর্শিদাবাদ বাদ দিয়ে ঘুরেছি, সেই সমস্ত জেলায় আমি নদী দেখতে গিয়ে দেখেছি যে বহু নদী হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, অথবা নদীগুলো বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে। ফলে এটা নিয়ে আমরা বারবার বলেছি যে এই যে দাবিটা আমাদের উপস্থিত করেছেন আমাদের দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক আমাদের মিলন দাস এবং ন্যাশনাল ফেডারেশন যেটা আমাদের মৎস্যজীবীদের আছে তার প্রদীপ চট্টোপাধ্যায় সম্পাদক, এরা যে দাবিটা তুলছেন বারবার আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা পরিবেশ কর্মীরা, আপনারা জানেন যে এটা নিয়ে পদযাত্রা থেকে শুরু করে গণকনভেনশন থেকে শুরু করে রামলীলা ময়দানে আমরা 2018 সালের বিশাল জমায়েত থেকে শুরু করে সর্বত্র বারবার আমরা এই দাবি তুলেছি। এই নদীগুলোর সংস্কার চাই, জলাশয়ের সংস্কার চাই। জলাশয়গুলো নানান ভাবে আপনার পুকুর ভরাট খবর হয়, কিন্তু নদী ভরাট, নদী চুরি হয়ে যাওয়া, নদী দখল হয়ে যাওয়া, এটা কোনো খবর হচ্ছে না। এবং এটা সামগ্রিকভাবে রাজ্যের একটা বড় সমস্যা। বন্যাকে, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সময় বারবার এই প্রসঙ্গ উঠছে, কিন্তু জলাধার, জলকে ধারণ করার জায়গাগুলো তো ক্রমশ আস্তে আস্তে বিভিন্ন ভাবে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়েছে। সেগুলোকে সংস্কার করার কাজ, সেগুলোকে উদ্ধার করার কাজ, সেগুলোকে যথোপযুক্ত ভাবে ব্যবহার করার কাজ, এই কাজগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হতে পারে, ব্যাপকভাবে করতে পারেন যারা, তারা হচ্ছেন মৎস্যজীবীরা, কারণ তাদের জীবন জীবিকার সঙ্গে এটা জড়িয়ে আছে। অথচ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা প্রায় উপেক্ষিত এবং তাদের দাবিগুলো উপেক্ষিত। আপনারা জানেন যখন জমি সিলিং এর আওতায় থেকে আমাদের রাজ্যে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো।
তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। গত রবিবার ভর দুপুরে সোনারহাট ছিনতাই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন। তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় 2 যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। তারপর বাইকে এসে থাকা পেছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হারটি যাতে না নিতে পারে তার জন্য সর্বদাই প্রয়াস করেন। এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য, 2 অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বর বিহীন অ্যাপাচে বাইকে, অপরজন পিছনে বসেছিল। হেলমেট বিহীন বাইক পিছনে বসা বছর 30 যুবক তার উপর ছিনতাইয়ের চেষ্টা শুরু করেন। সর্বোপরি তিনি হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো। কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায়। তারপর যুবকটি আর 2 জন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বোপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে। সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায়। মানুষজন মধুমিতা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তি বোধ করেন। ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া থানার পুলিশ। বিষয়বস্তুটি খতিয়ে দেখে, সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্তের মধ্যে দিয়ে চুঁচুড়া থানা পুলিশ একটি টিম গঠন করে। পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়া এলাকা থেকে কৌশিক পাত্র, সানিয়া কাহার নামে 2 যুবককে আটক করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে। এদিন ধৃত 2 জনকে চুঁচুড়া আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃত 2 জনের বাড়ি দেইপুর ও চুঁচুড়া এলাকায়। ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.